টানা কয়েকটা ক্লাস শেষ হতেই ছুটির ঘণ্টা পড়ল। ক্লাসরুমের সবাই যে যার মতো হইচই করতে করতে বের হতে লাগলো। সাকিব নিজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নোরার দিকে তাকিয়ে বলল, ভাবি, সেই সকাল সকাল নাস্তা করেছি, পেটে তো ডলফিন লাফাচ্ছে, চলো ক্যান্টিন থেকে হালকা কিছু খেয়ে নেই। নোরা ব্যাগটা গুছিয়ে নিয়ে মাথা নাড়িয়ে সাকিবের কথায় সায় দিল। দুজন একসাথে পা বাড়ালো কলেজের ক্যান্টিনের দিকে। দুপুরবেলার এই সময়ে ক্যান্টিনে বেশ ভালোই ভিড়। সাকিব একটু কায়দা করে একটা ফাঁকা টেবিল খুঁজে নোরাকে বসালো। তারপর কাউন্টারে গিয়ে দুটো দুটো করে মোট 4টে গরম সিঙ্গারা আর সাথে দুটো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যেই প্লেটে ধোয়া ওঠা সিঙ্গারা আর কাঁচের গ্লাসে কালো রঙের কোল্ড ড্রিঙ্কস টেবিলে চলে এলো। সাকিব একটা সিঙ্গারা মুখে পুরে চিবোতে চিবোতে পকেট থেকে নিজের ফোনটা বের করলো। ক্যামেরাটা অন করে নোরার দিকে ধরে বলল, ভাবি, খাবার সামনে নিয়ে একটা ফাটাফাটি সেলফি তুলে এসো। নোরা চট করে নিজের মুখটা নামিয়ে নিল এবং হাত নেড়ে মাথা নাড়িয়ে পরিষ্কার বুঝিয়ে দিল সে কোনো ছবি তুলবে না। সকালে এই একটা ছবি পাঠাতেই আহান যেভাবে কড়া মেসেজ দিয়েছিল তাতে নোরার জান শুকিয়ে গেছে। সাকিব নোরার এত ভয় দেখে মুচকে হাসলো। ফোনটা টেবিলে রেখে বলল, কি ভাবি, ভাইয়াকে এত ভয় পাচ্ছ? নোরা কোনো মুখে জবাব দিল না। সে ব্যাগ থেকে নিজের নতুন ফোনটা বের করলো। স্ক্রিনে আঙ্গুল চালিয়ে গটগট করে দ্রুত একটা কিছু টাইপ করলো। তারপর ফোনটা সাকিবের চোখের সামনে তুলে ধরলো। ফোনের নোটপ্যাডে বড় বড় অক্ষরে লেখা, ভীষণ ভয় পাই ওনাকে। নোরার এই সহজ স্বীকারোক্তি আর চেহারার ভয়ার্ত ভাব দেখে সাকিব আর মোটেও জোর করলো না। সে হেসে বলল, আচ্ছা বাবা আচ্ছা, আর ছবি তুলবো না। ভাইয়ার যে রাগ সত্যি জানতে পারলে আমার বাইক চালানো আজীবনের জন্য বন্ধ করে দেবে। দুজনার কথা না বাড়িয়ে চুপচাপ সিঙ্গারা আর কোল্ড ড্রিঙ্কস শেষ করলো। খাওয়া শেষে সাকিব কাউন্টারে গিয়ে বিল মিটিয়ে দিল। ক্যান্টিন থেকে বের হয়ে ওরা আর এক মুহূর্তও সময় নষ্ট করলো না। কারণ ওরা ভালো করেই জানে আহান অফিস থেকে বাড়ি ফেরার আগেই ওদের যে কোনো মূল্যে বাড়ি পৌঁছাতে হবে। সিআইডি অফিসারের টাইমের নড়চড় হলে কারোরই রক্ষা নেই। সাকিব দ্রুত বাইক স্টার্ট দিল আর নোরা পিছনে বসে মির্জাবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাইকটা যখন মির্জাবাড়ির চীনা উঠোনে এসে থামলো, নোরা তখন একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। যাক, আহান এখনো বাড়ি ফেরেনি। উঠোনে ওনার গাড়িটা নেই দেখে নোরার বুকের ভিতর জমে থাকা ভয়টা একটু হালকা হলো। সে দ্রুত বাইক থেকে নেমে সাকিবের সাথে বাড়ির ভিতরে ঢুকলো। রুমে ঢুকেই নোরা আর এক মুহূর্ত দেরি করলো না। কাঁধের ভারী ব্যাগটা পড়ার টেবিলের উপর রেখে সে আলমারি থেকে সাধারণ একটা সুতির সালোয়ার কামিজ বের করে নিল। বোরকার হিজাবের পিনগুলো সাবধানে খুলে সে ওয়াশরুমে ঢুকে দ্রুত হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। কলেজ থেকে ফেরার পর এই চেনা পোশাকে এসে তার শরীরটা যেন একটু জোরালো। ফ্রেশ হয়ে নোরা নিচে নেমে গেল শায়লা বেগমকে ঘরের কাজে সাহায্য করতে। দুপুরের রান্নাবান্না ততক্ষণে প্রায় শেষ। নোরা শুধু টেবিলে গুছাত আর শায়লা বেগমের হাতে হাতে টুকটাক কাজ এগিয়ে দিতে লাগলো। ঠিক বিকেল 3টে নাগাদ হুট করেই সদর দরজার সামনে একটা চেনা গাড়ির হর্ন শোনা গেল। হর্নের আওয়াজটা কানে আসতেই রান্নাঘরে দাঁড়িয়ে থাকা নোরার হাত দুটো কেমন যেন কেঁপে উঠল। সে ভালো করেই জানে এই চীনা হর্নটা কার। আহান চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই ভারী বুটের শব্দ তুলে আহান বাড়ির ভিতর প্রবেশ করলো। পরনের অফিসিয়াল ব্লেজারটা ওয়ান শোল্ডারে ঝোলানো, অন্য হাতটা কেমন যেন একটু অদ্ভুতভাবে চেপে রাখা। আহানের শক্ত গম্ভীর মুখে ক্লান্তির চেয়েও একটা চাপা কাঠিন্য স্পষ্ট। নোরা ডাইনিং টেবিলের এক কোণায় দাঁড়িয়ে আর চোখে আহানের দিকে তাকালো। সকালে বিদায় নেওয়ার সময় যে লোকটা একদম নিখুঁত ছিল, এখন তাকে কেমন যেন একটু অন্যরকম লাগছে। আহান সোজা সিঁড়ি বেয়ে উপরে নিজের ঘরের দিকে চলে গেল। যাওয়ার সময় সে নোরার দিকে এক পলকও তাকিয়ে চোখের ইশারায় তাকে রুমে আসতে বলল। নোরা হাতে কাজটা রেখে সিঁড়ি বেয়ে আহানের পিছন পিছন যেতে লাগলো। রুমে ঢুকতেই নোরার চোখ গেল আহানের ডান হাতের দিকে। আহান যখন ব্লেজারটা খুলে
খুলে খাটের উপর রাখলো তখন নোরার চোখ দুটো ভয় আর আতঙ্কে বড় বড় হয়ে গেল। আহানের শার্টের হাতাটা কনুই পর্যন্ত গোটানো, আর সেখান থেকে মাংস কেটে রক্ত জমাট বেঁধে আছে। ক্ষতস্থানটা বেশ গভীর, আর সেখান থেকে এখনো হালকা হালকা তাজা রক্ত চুইয়ে পড়ছে। আহানের এই অবস্থা দেখে নুরার বুকের ভিতরটা যেন এক লহমায় মোচড় দিয়ে উঠল। এত বড় আঘাত! নোরার নিজেকে ধরে রাখতে পারল না। ওর চোখের কোণ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। পলকের মধ্যেই ওর চোখ দুটো জলে টইটুম্বর হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে আহানের একদম কাছাকাছি এসে দাঁড়ালো। মুখে কথা নেই, কিন্তু ওর ওই জলভরা চোখ আর ছটফটে ভাবই বলে দিচ্ছিল সে কতটা অস্থির হয়ে পড়েছে। আহান নিজের ক্ষতস্থানের দিকে তাকিয়ে নুরার দিকে চোখ ফেরালো। নুরার চোখে জল দেখে আহানের শক্ত মুখের ভাবটা কিছুটা নরম হলো। সে বাম হাত দিয়ে নুরার চোখের জলটা আলতো করে মুছে দিয়ে নিচু স্বরে বলল, আরে কাঁদছো কেন? সামান্য একটু কেটে গেছে, সিআইডি যাবে এসব রোজকার ব্যাপার, কান্নাকাটি বন্ধ করো। কিন্তু নুরা ওসব কোনো কথাই শুনল না। সে চোখের জল মুছতে মুছতে দ্রুত ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা বের করে নিয়ে এলো। সে খাটের পাশে একটা মুড়া টেনে বসলো এবং অত্যন্ত যত্ন সহকারে আহানের শক্ত ডান হাতটা নিজের কোলের উপর টেনে নিল। নোরার নরম হাতের ছোঁয়া পেতেই আহানের শরীরের সমস্ত ক্লান্তি যেন নিমিষে ধুয়ে গেল। নোরা প্রথমে তুলা দিয়ে আলতো করে ক্ষতস্থানের চারপাশের রক্তগুলো পরিষ্কার করলো। কাঁচা জখমে তুলার ছোঁয়া লাগতেই আহানের জলটা সামান্য শক্ত হয়ে উঠল, কিন্তু সে মুখ ফুটে কিচ্ছু বলল না। নোরা ফু দিতে দিতে খুব সাবধানে সেখানে অ্যান্টিসেপটিক ওষুধ লাগিয়ে দিল। ওর ভেজা চোখ থেকে এক ফোঁটা গরম জল টুপ করে এসে পড়ল আহানের হাতের উপর। আহান অপলক চোখে নোরার এই ব্যাকুলতা আর ভালোবাসা দেখতে লাগলো। ওষুধ লাগানো শেষ করে নোরা বক্স থেকে ব্যান্ডেজ বের করে দিল আনারি হাতে। সব কাজ শেষ করে সে যখন মুখ তুলল তখনও ওর চোখে জল টলমল করছে। আহান ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে একটা স্বস্তির শ্বাস ফেলল। তারপর নোরার কান্নারত মুখের দিকে তাকিয়ে ও মৃদু একটু হাসল। আহান নিজের ব্যান্ডেজ করা হাতটা নোরাকে দিয়ে একটু নাড়িয়ে দেখল। তারপর নোরার গালে লেগে থাকা অশ্রুবিন্দুটা ওর বাম হাতের বুড়ো আঙ্গুল দিয়ে আলতো করে মুছিয়ে দিল। নোরার নরম চামড়ায় আহানের শক্ত আঙ্গুলের ছোঁয়া লাগতেই সে চোখ নামিয়ে নিল, কিন্তু ওর বুকের ভিতরের দরফারানিটা থামেনি। আহান নোরার চিবুকটা আলতো করে ধরে মুখটা একটু উপরে তুলল। ওনার সেই ধারালো চোখ দুটো এখন আর আগের মতো কঠিন নয়, সেখানে এক অদ্ভুত মায়া খেলা করছে। আহান নিচু গলায় বলল, ব্যান্ডেজ তো খুব সুন্দর করে করে দিলে, এখন কাঁদা বন্ধ করো বললাম না? এটা খুবই সামান্য ইনজুরি। তুমি এভাবে বাচ্চাদের মতো কাঁদলে তো আমি ডিউটিতে গিয়ে শান্তিতে কাজই করতে পারবো না। আহানের এই কথায় নুরা ওনার চোখের দিকে তাকালো। লোকটার গলার স্বরে একটা অদ্ভুত ভালোবাসা লুকিয়ে আছে। নুরা তার ভেজা চোখ দুটো পিটপিট করে মাথা নাড়ালো, যেন বোঝাতে চাইলো সে আর কাঁদবে না। আহান একটু নড়ে চড়ে বসে টেবিলের উপর রাখা নুরার ফোনটার দিকে তাকালো। সকালে সেই পাউট করা ছবির কথা মনে পড়তেই উনার ঠোঁটের কোণে আবার সেই চাপা শয়তানি হাসিটা ফিরে এলো। সে ফোনটা দেখে বলল, তা কলেজ কেমন কাটলো? প্রথম দিনই তো বেশ ভালোই স্টাইল শিখে গেছে দেখছি। ঠোঁট এমন গোল করে ছবি তোলার আইডিয়াটা কার ছিল শুনি? আহানের মুখে এই প্রশ্নটা শোনা মাত্রই নুরার ফর্সা ফ্যাকাশে মুখটা লজ্জায় আর ভয়ে আবার লাল হয়ে গেল। সে চট করে দুহাত নাড়িয়ে আর মাথা ডানে বামে ঝাঁকিয়ে বোঝানোর চেষ্টা করলো যে এটা সে ইচ্ছে করে করেনি। সাকিবের শেখানো বুদ্ধিতে সে বোকার মতো করে ফেলেছিল। নুরার এই ছটফাটানি ভঙ্গি দেখে আহান মনে মনে বেশ মজা পেল। সে নুরার হাতটা আলতো করে চেপে ধরে বলল, থাক আর ইশারায় বোঝাতে হবে না। তবে একটা কথা কান খুলে শুনে রাখো, এরপর থেকে অমন করে যদি কোনোদিন কারোর সামনে ছবি তোলো, কিংবা কলেজের কোনো ছেলে যদি তোমার দিকে অমন করে তাকায়, তাহলে কিন্তু আমি একদম অন্য রূপ ধারণ করব। ক্লিয়ার? আহানের এই হুমকিতে নোরা ডোক গিলল। সে বাধ্য মেয়ের মতো দ্রুত মাথা নেড়ে সম্মতি জানালো। আহান এবার শান্ত হয়ে নোরার মাথাটা নিজের বুকের কাছে টেনে নিল।
দুপুরের খাবার টেবিলে মির্জা পরিবারের সবাই একে একে এসে বসলো। শাকিল মির্জা আর সজীব মির্জা এখনো অফিস থেকে ফেরেননি। ওনাদের ফিরতে আজ বেশ রাত হবে। শায়লা বেগম ডাইনিং টেবিলে গরম ভাত, মাছের ঝোল আর মাংসের বাটিগুলো সাজিয়ে দিচ্ছিলেন। আহান যখন টেবিলের এক কোণে এসে বসলো, তখন তার ডান হাতের সাদা ব্যান্ডেজটা সবার নজর এলো। আহানের ব্যান্ডেজ করা হাতটা দেখে শায়লা বেগম ব্যস্ত হয়ে বললেন, কিরে আহান, হাতে কি হয়েছে তোর? এত বড় ব্যান্ডেজ কেন? আহান স্বভাবসুলভ গম্ভীর গলায় বলল, কিছু না চাচি, মিশনে সামান্য একটু কেটে গেছে, ঠিক হয়ে যাবে। এই বলে সে বাম হাত দিয়ে চামচ ধরার চেষ্টা করতে নোরা ওর পাশে এসে দাঁড়ালো। আহান নোরার দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, হাত তো একটা অচল হয়ে আছে, নোরা আমাকে একটু খাইয়ে দাও। নোরা কোনো দ্বিধা না করে বাধ্য মেয়ের মতো আহানের পাশে বসলো। নিজের শ্যামলা নরম হাত দিয়ে সে খুব যত্নে বাটি থেকে ভাত আর তরকারি মেখে ছোট্ট ছোট্ট লোকমা বানিয়ে আহানের মুখে তুলে দিতে লাগলো। আহান শান্ত চোখে নোরার দিকে তাকিয়ে লোকমাগুলো মুখে নিচ্ছিল। সকালে সেই কড়া সিআইডি অফিসারের চোখে এখন কেবলই নিজের স্ত্রীর প্রতি এক অদ্ভুত প্রশান্তি। নোরাকে এভাবে পরম যত্নে আহানকে খাইয়ে দিতে দেখে টেবিলের ওপাশ থেকে সাকিব ফরন কেটে উঠল। সে চোখের কোণ দিয়ে ওদের দিকে তাকিয়ে বেশ রসিয়ে রসিয়ে বলল, ভাইয়া। আহান মুখ না ঘুরিয়ে চিবোতে চিবোতে বলল, হুম। তোমাদের এই রোমান্স দেখে না ভাইয়া, আমারও এখন চরম বিয়ে বিয়ে ইচ্ছে জাগছে। ইস, আমারও যদি একটা কিউট বউ থাকতো, এভাবে ভালোবেসে লোকমা খাইয়ে দিত। ওই যে সকালে বলছিলাম না স্যারকে দেবরের তো ভাবির উপর একটা হক থাকেই। ভাইয়া ভাবিকে বলো না আমাকেও একটা লোকমা খাইয়ে দিতে। সাকিবের এই চটুল ফাজলামো শুনে আহান একটু হাসলো। ওর শক্ত মুখে এই চিলতে হাসিটা সচরাচর দেখা যায় না। সে সাকিবের দিকে তাকিয়ে বলল, তোর ফাজলামো আর কোনদিন কমবে না তাই না? আজ তো একটা শয়তান। নোরা, ওকেও এক নলা খাইয়ে দাও, নয়তো দেখবে সারাদিন তোমার মাথা চিবিয়ে খাবে। আহানের গ্রিন সিগন্যাল পেয়ে সাকিব একগাল হেসে নিজের সবকটা দাঁত বের করলো। ওর মুখের ভাবটা এমন হলো যেন সে মাত্রই কোনো বিশ্ব জয় করে ফেলেছে। সাকিবের এই কাণ্ড দেখে পাশে বসা ছোট্ট বোন আলো মুখ ফুলিয়ে বলল, এ তো আচ্ছা অন্যায়। মেজো ভাইয়া একাই সব হক মারবে নাকি? আমি কি দোষ করলাম? নতুন ভাবি, আমাকেও কিন্তু খাইয়ে দিতে হবে। আলোর দেখা দেখি শায়লা বেগমের নিজের দুই সন্তান অর্থাৎ রিদিয়া আর রায়ানও চামচ টেবিলে ঢুকে কোরাস গেয়ে উঠল, আমাদেরও চাই এক দফা এক দাপি, নতুন ভাবির হাতের লোকমা খেতে চাই। পুরো ডাইনিং টেবিল জুড়ে তখন এক আনন্দঘন হুলস্থুলুস পরিবেশ। নোরার লজ্জায় আর আহ্লাদে মুখ নিচু করে একটু হাসলো। সে আহানের দিকে তাকাতেই আহান চোখের ইশারায় বলল, সবাইকে খাইয়ে দাও। নোরার দেরি করল না, সে একটা বড় বল নিজের সামনে টেনে নিল। তাতে নতুন করে ধোয়া ওঠা ভাত আর মাংসের ঝোল খুব তৃপ্তি করে মাখলো। তারপর ডাইনিং টেবিল ঘুরে ঘুরে প্রথমে দেবর সাকিবকে একটা বড় লোকমা খাইয়ে দিল। সাকিব চিবোতে চিবোতে আলোর দিকে তাকিয়ে ভ্যাংসা লাগলো। নোরা এরপর একে একে আলো, রিদিয়া এবং রায়ানকে হাসি মুখে নিজের হাতের লোকমা খাইয়ে দিল। মির্জাবাড়ির এই জমজমাট দুপুরের ডাইনিং টেবিলে নিজের মাহারা ভাই বোনকে আগলে রেখে গ্রামের শান্ত মেয়ে নোরা যে কত দ্রুত সবার আপন হয়ে উঠেছে, তা ওর ঘোমটার আড়ালে থাকা ওর সেই মিষ্টি তৃপ্তি হাসিতেই স্পষ্ট ফুটে উঠছিল। শায়লা বেগম খেতে দেখলেন মেয়েটাকে বড্ড মায়াবী। সবাইকে খাইয়ে দেওয়ার পর নোরা নিজের জন্য অল্প একটু ভাত বেড়ে নিয়ে আহানের পাশেই বসলো। নোরার মাথা থেকে ঘোমটাটা সরে গেল। চুলে একটা সাধারণ ক্লিপ আটকানো। ফর্সা শ্যামলা মিষ্টি মুখটা তখনও সবার সাথে আনন্দ করার একটা হালকা আভা লেগে আছে। সে দ্রুত নিজের খাওয়া শেষ করে ডাইনিং টেবিলটা গুছাতে শায়লা চাচিকে সাহায্য করলো। খাওয়া দাওয়া শেষ হতেই যে যার রুমে চলে গেল। আলো আর হৃদয়া গেল নিজেদের ঘরে গল্প করতে, আর সাকিব গেল একটু জিরিয়ে নিতে। আহান ধীর পায়ে উপরে নিজের ঘরের দিকে রওনা হলো। কনুইয়ের ব্যান্ডেজটা ওষুধের কারণে এখন একটু টান ধরেছে।
নোরা টেবিল পরিষ্কারের কাজ শেষ করে পানির জগটা হাতে নিয়ে গুটি গুটি পায়ে ওনার পেছন পেছন ঘরে এসে ঢুকলো। রুমে ঢুকে জগটা টেবিলের উপর রাখতেই আহান তার শান্ত চোখে নোরার দিকে তাকালো। ঘোমটা ছাড়া নোরার খোলা চুলে ঘিরা নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে ওনার দুপুরের সমস্ত ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে গেল। আহান খাটের একপাশে বসে ইশারায় নোরাকে ওনার কাছে ডাকলো। নোরা কিছুটা সংকোচ নিয়ে আহানের একদম মুখোমুখি এসে দাঁড়ালো। আহান তার সুস্থ বাম হাতটা বাড়িয়ে নোরার কোমর জড়িয়ে ধরে আলতো টানে ওকে নিজের আরো কাছে টেনে নিল। নোরা আচমকায় এই টানে একটু চমকে উঠে আহানের চওড়া কাঁধের উপর দুই হাত রাখলো, তবে খুব সাবধানে, যাতে ওনার ব্যান্ডেজ করা ডান হাতে কোনোভাবে আঘাত না লাগে। আহান নোরার মুখের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, দুপুরে তো বেশ দাতা হাতে সবাইকে খাইয়ে দিলে। আমার ঘরের লক্ষ্মী বউটা দেখছি এই কয়েক 2-3 দিনেই পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছ। নোরার লজ্জায় চোখ নামিয়ে ওনার শার্টের বোতামের দিকে তাকিয়ে রইল। আহানুর চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে বলল, দুপুরে তো সবার সামনে ঠিকঠাক খাওয়া হলো না তোমার। পেট ভরে খেয়েছো তো? নোরা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। আহান এবার নোরার কপালে ঠোঁট দুটো ছুঁয়ে একটা গভীর চুমু খেলো। ওনার ঠোঁটের সেই উষ্ণ ছোঁয়ায় নোরার পুরো শরীর কেঁপে উঠল। সে চোখ দুটো শক্ত করে বুজে ফেলল। এখন একটু চুপচাপ আমার পাশে এসে বসো, দুপুরটা অন্তত শান্তিতে কাটাই। নোরা কোনো আপত্তি না করে ওনার পাশে খাটে এসে বসলো। আহান নোরার মাথাটা নিজের কাঁধে রাখলো। নোরার হৃদস্পন্দনের অস্বাভাবিকতা বেড়ে গেল। সন্ধ্যায় মাগরিবের আজান পড়তেই নোরা উজু করে ঘরে এসে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে মোনাজাত গুটিয়ে সে তার পড়ার টেবিলে গিয়ে বসলো। কলেজের প্রথম দিনের পড়াগুলো একটু চোখ বুলিয়ে নেওয়ার জন্য সে বইটা মেলে ধরলো। ঠিক তখনই দরজায় টোকা মেরে রুমে ঢুকলো সাকিব। আহান তখন খাটে হেলান দিয়ে ল্যাপটপে অফিসের কিছু জরুরি কাজ দেখছিল। সাকিব ভিতরে এসে একটু আমতা আমতা করে বলল, ভাইয়া, ভাবিকে নিয়ে একটু ক্লাব ঘরে যাই। ওখানে আজ ক্যারাম আর টেবিল টেনিসের একটা টুর্নামেন্ট মতন খেলা হবে, সবাই আসছে। আহান ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে কড়ার গম্ভীর গলায় বলল, তোর সাথে পাঠাবো ওকে? মার চিনিস, যা এখান থেকে, গিয়ে নিজে পড়তে বস। সাকিব দুমবার পাত্র নাই, সে একটু জ্ঞান জ্ঞান করার সুরে বলল, আহা ভাইয়া, যাই না নিয়ে। 2 দিন ধরে তো মেয়েটা শুধু কলেজ আর বাড়ি করছে। ভাবি তো এখনো ঢাকার শহর ভালো করে ঘুরে দেখেনি। একটু বাইরে গেলে মনটা ভালো হবে। সাকিবের কথা শুনে আহান ল্যাপটপটা সামান্য নামিয়ে নোরার দিকে আর চোখে তাকালো। নোরা তখন পড়ার টেবিল থেকে মুখ ঘুরে উৎসুক চোখে ওনার দিকেই তাকিয়ে আছে। ওর চোখের সেই চঞ্চলতা দেখে আহান স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে সরাসরি জিজ্ঞেস করলো, যাবে তুমি? নোরার মুহূর্ত মাত্র দেরি না করে খুব উৎসাহ নিয়ে উপর নিচ মাথা নাড়ালো। ওর মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে বাইরে যেতে বেশ ইচ্ছুক। নোরার সম্মতি দেখে আহান ল্যাপটপটা বন্ধ করে টেবিলের উপর রাখলো, তারপর খাট থেকে নেমে বলল, রেডি হও, আমি নিয়ে যাব। তুমি আমার সাথেই যাবে। আহানের মুখে নিজের যাওয়ার কথা শুনে সাকিবের মুখটা দেখার মতো হলো। সে মনে মনে ভাবলো, ভায়াতে দেখছি 1 সেকেন্ডের জন্য ভাবিকে চোখের আড়াল করতে চায় না। নোরা ওনার সিদ্ধান্ত শুনে খুশি হয়ে দাঁড়িয়ে পড়ল। আহান ওনার আলমারির দিকে এগিয়ে যেতে যেতে নোরার দিকে তাকিয়ে বলল, যাও, বোরকার হিজাব বের করো। নোরা বাধ্য মেয়ের মতো আলমারি খুলে তার সুন্দর বোরকা আর হিজাবটা বের করতে লাগলো। আর আহান বাইরের শার্টটা গায়ে গলানোর জন্য তৈরি হলো। আয়নার সামনে দাঁড়িয়ে খুব সাবধানে বোরকাটা পরে নিখুঁতভাবে হিজাবটা মাথায় জড়িয়ে পিন দিয়ে আটকে দিল। হিজাব আর বোরকার অবরণে নোরার মায়াবী চোখ দুটো যেন আরো বেশি উজ্জ্বল আর আকর্ষণীয় লাগছিল। আহান শার্টের হাতাটা একটু সাবধানে নামিয়ে নিল, যাতে ডান হাতের ব্যান্ডেজটা বাইরে থেকে খুব বেশি বোঝা না যায়। আহানের চিরচেনা গম্ভীর ও পারফেক্ট লুক নিয়ে যখন আয়নার সামনে দাঁড়ালো, তখন নোরা ওনার দিকে মুগ্ধ চোখে আর চোখে তাকালো। আহান পারফিউমটা স্প্রে করে নোরার দিকে ঘুরে চাবিটা
হাত উঁচিয়ে ধরে বলল, হলো তোমার, চলো এবার। নোরা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে ওনার পিছনে পিছনে রুম থেকে বের হলো। সাকিব এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ওনারা দুজনকে একসাথে বের হতে দেখে সে একগাল হেসে বলল, বাহ ভাইয়া, সিআইডি মির্জা যখন সাথে যাচ্ছে তখন তো ক্লাব ঘরের পুরো ফুটেজই আমাদের দিকে থাকবে। চলো চলো, লেট করা যাবে না। ওরা যখন নিচে নামলো তখন বসার ঘরে শায়লা চাচি আর আলো বসে টিভি দেখছিল। আহান চাচিকে উদ্দেশ্য করে বলল, চাচি, আমরা একটু ক্লাব ঘরের ওই দিক থেকে আসছি। শায়লা চাচি মুচকি হেসে বললেন, আচ্ছা যাও, সাবধানে যেও। আর আহান, নোরাকে একটু ভালো মন্দ কিছু খাই আনিস বাইরে থেকে। আহান শুধু হালকা মাথা নেড়ে সায় দিল। বাড়ির বাইরে এসে আহান ওনার কালো রঙের বড় গাড়িটার লক খুলল। সে ড্রাইভ সিটের দরজা খুলে বসার আগে নোরার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সামনে এসে বসো। নোরা কোনো কথা না বাড়িয়ে আলতো পায়ে হেঁটে গিয়ে গাড়ির সামনের সিটে বসলো। সাকিব পিছনের সিটে একাই আরাম করে বসে বলল, ভাইয়া, আজকে কিন্তু খেলাধুলা শেষে জমিয়ে চা কফি খাওয়াতে হবে, নো কিপটেমি। আহান আয়না দিয়ে সাকিবের দিকে একবার কড়া নজরে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি তখন মির্জাবাড়ির উঠোন পেরিয়ে মেইন রোডের দিকে এগিয়ে চলল। নোরার জন্য এই ঢাকা শহরের রাতের আলো, নিয়ন সাইন আর চেনা অচেনা রাস্তাঘাট সবকিছুই ভীষণ নতুন আর রোমাঞ্চকর লাগছিল। সে গাড়ির কাছের ওপাশে অপলক চোখে তাকিয়ে রইল। গাড়ি এসে থামলো এলাকার নামকরা ক্লাব ঘরের সামনে। বাইরে চমৎকার নিয়ন আলোর রন রসনাই, আর ভেতর থেকে ভেসে আসছে তরুণ তরুণীদের হাসির শব্দ আর ক্যারাম বোর্ডের গুটির ঠোকাঠুকি আওয়াজ। আহান গাড়ি পার্ক করে নেমে নোরার পাশের দরজাটা খুলে দিল। নোরা গাড়ি থেকে নেমে বোরকাটা একটু টেনে ঠিকঠাক করে নিল। ওর একপাশে লম্বা চওড়া কাদের গম্ভীর সিআইডি অফিসার আহান, আর অন্য পাশে চঞ্চল দেবর সাকিব। এই দুই মির্জা ভাইয়ের মাঝে নোরা যখন ক্লাব ঘরে পা রাখলো তখন হুট করেই যেন চারপাশের হইচই কিছুটা দমে গেল। এলাকার বড় ছোট সব ছেলেরাই আহানকে খুব সমীহ করে চলে। সিআইডি অফিসার হিসেবে ওর একটা আলাদা দাপট আর ব্যক্তিত্ব আছে। ক্লাব ঘরের ভিতরে থাকা জোনাপোনারো ছেলে মেয়ে আহানকে দেখেই সোজা হয়ে দাঁড়ালো। আরে আহান ভাই, আসসালামু আলাইকুম। আপনি হঠাৎ আমাদের ক্লাবে? ও আচ্ছা, সাথে মেজো ভাই আর নতুন ভাবিও আছেন দেখছি। ক্লাবের সেক্রেটারি রনি একগাল হেসে এগিয়ে এলো। আহান হালকা মাথা জাগিয়ে সালামের উত্তর দিল। ওনার মুখভঙ্গি বরাবরের মতো শান্ত ও কড়া। সে নুরাকে ওনার ঠিক পিছনে আগলে রেখে বলল, সাকিব জোর করলো, নোরা নাকি কখনো এসব দেখেনি, তাই একটু নিয়ে এলাম। তোমরা তোমাদের খেলা কন্টিনিউ করো। সাকিব ক্লাব ঘরে ঢুকেই আর এক মুহূর্ত স্থির থাকলো না সে। ক্যারাম বোর্ডের দিকে এগিয়ে গিয়ে গুটিগুলো সেট করতে করতে বলল, আজকে কিন্তু একটা মেগা ম্যাচ হবে। রনি, তোর পার্টনারকে ডাক। আমি আর আমার পার্টনার মিলে তোদের আজ হোয়াইট ওয়াশ করবো। রনি হেসে বলল, তোর পার্টনার আবার কে রে সাকিব? সাকিব বুক ফুলিয়ে নোরার দিকে ইশারা করে বলল, কেন, এই যে আমার নতুন ভাবি, ভাবি আমার লাকি চাম। আজকে ভাবি আমার পাশে থাকবে আর আমি একাই তোদের গোষ্ঠী পকেটে পুরব। সাকিবের এই অতি উৎসাহ দেখে আহান নোরার দিকে তাকালো। নোরা বোরকার আড়াল থেকে চোখ জোড়া বড় বড় করে সাকিবের কাণ্ড দেখছিল। সে ক্যারাম খেলা একটু একটু বুঝলেও এভাবে সবার সামনে খেলবে সেটা ভাবতেই ওর লজ্জা লাগছিল। আহান নুরার মনের ভাবটা বুঝতে পেরে সাকিবের দিকে একটা কড়া চাহনি দিল। আহানের চোখের ইশারা দেখে সাকিবের অমন বাঘের মতো লাফানো ভাবটা এক সেকেন্ডে কিছু হয়ে গেল। আহান গম্ভীর গলায় বলল, ফালতু বকবক বন্ধ করে তুই একাই খেল সাকিব, নুরা এখানে বসে খেলা দেখবে। এই বলে আহান নিজেই কোনায় রাখা একটা আরামদায়ক সোফা টেনে নোরাকে বসার ইঙ্গিত দিল। নোরা বাধ্য মেয়ের মতো সোফাটায় গিয়ে বসলো। ওর হিজাবের আড়াল থেকে শুধু মায়াবী চোখ দুটো দেখা যাচ্ছিল, যা দিয়ে সে খুব কৌতূহল নিয়ে ক্লাব ঘরের চারপাশ আর সাকিবের কিরামের বোর্ডের দিকে তাকিয়ে রইল। আহান পকেটে হাত দিয়ে নোরার ঠিক পাশেই দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল। ওনার চোখ তখন পুরো ক্লাবের সবার উপর কড়া নজর রাখছে।
যেন কেউ ভুল করে ওর স্ত্রীর দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। সাকিবের ম্যাচের প্রথম রাউন্ডটা সবেমাত্র শেষ হয়েছে, ঠিক তখনই ক্লাব ঘরের মূল দরজা ঠেলে ভেতরে ঢুকলো ইমরান। ইমরান এই এলাকার এক কুখ্যাত রাজনৈতিক বড় ভাই এবং চোরাচালান সিন্ডিকেটের পুরনো খেলোয়াড়, যাকে আইনের জালে জড়ানোর জন্য আহান দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে। দুজনের মধ্যকার শত্রুতা বেশ পুরনো আর তিক্ত। ভিতরে পা দিয়ে ইমরানের শকুনের মতো চোখ দুটো গিয়ে পড়ল সোফায় বসা নোরার উপর, আর তার ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা আহানের উপর। আহানকে দেখে ইমরানের মুখে এক কুৎসিত উস্কানিমূলক হাসি ফুটে উঠল। সে ধীরে পায়ে তার দিকে এগিয়ে এসে দুই হাত জড়িয়ে বলল, আরে সিআইডি অফিসার আহান মির্জা যে। ক্লাব ঘরে সূর্য কোন দিকে উঠল আজ? শুনলাম পুলিশি ক্ষমতার দাপটটা দেখিয়ে গ্রামে গিয়ে ধুমধাম করে আরেকটা বিয়ে করেছিস। এই পর্দা বসিদা করা মেয়েটাই কি সেই নতুন মাল? ইমরানের মুখে নিজের স্ত্রীকে নিয়ে এমন সস্তা কথা শোনা মাত্রই আহানের চল শক্ত হয়ে উঠল। ওর সুস্থ বাম হাতটার মুঠো এত জোরে বন্ধ হলো যে হাতের রগগুলো স্পর্শ ভেসে উঠল। তবে আহান ওনার পেশাদারিত্ব হারালো না। অত্যন্ত শীতল বরফ জমাট কণ্ঠস্বরে ইমরানকে উদ্দেশ্য করে বলল, নিজের সরকারি তেল দিয়ে কুত্তার বাচ্চা, বেশি লটর পটর করলে তোর পিছনের ব্যাকগ্রাউন্ডটা 1 সেকেন্ডে লক আপে ঢুকিয়ে দেব। আহানের এই শান্ত হুমকি শুনে ইমরানের হাসি মুখটা পলকের জন্য জমে গেল। তবে চারপাশে নিজের ছেলেদের সামনে নিজেকে ছোট্ট না করতে চেয়ে সে একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আরে এত খেপছিস কেন মির্জা? বিয়ের পর তো দেখছি গরম রক্ত একদম জল হয়ে গেছে। তা যেখানে যখন এসেছিস এক হাত পাঞ্জা লড়বি নাকি? নাকি নতুন বইয়ের আঁচলের নিচে গিয়ে আগে সেই জোরটাই ভুলে গেছিস? ইমরানের মুখে বউয়ের আঁচল শব্দটা শোনা মাত্রই ক্লাব ঘরের ভিতরের বাতাস যেন এক নিমিষেই ভারী হয়ে গেল। সাকিব ক্যারামবোর্ড ছেড়ে চট করে উঠে দাঁড়ালো। রনি সহ বাকি ছেলেরাও ভয়ে পিছিয়ে গেল। সোফায় বসা নোরা ভিতরে ভিতরে ভয়ে কাঁপতে লাগলো। সে বুঝতে পারছিল এই লোকটা আহানকে ইচ্ছে করে উস্কাচ্ছে। আহান ওর ডান হাতের ব্যান্ডেজটার দিকে একবার তাকালো, তারপর এক চুলো না দমে সে তার ধারালো শিকারি চিতার মতো চক্ষু দুটো সরাসরি ইমরানের চোখের উপর রাখলো। বাঘ বাঘই থাকে ইমরান, তা সে জলেই থাকুক আর জঙ্গলেই থাকুক। তোর মতো শেয়াল কুকুরকে খাঁচায় ভরার জন্য বাঘের একটা থাবাই যথেষ্ট। এই বলে আহান এক পা সামনে বাড়াতেই ইমরানের সঙ্গভঙ্গরা ভয়ে এক পা ছিটিয়ে গেল। আহানের শরীরের সেই মারকুটে আর ভয়ঙ্কর রূপ দেখে ইমরান বুঝতে পারল এখানে আর এক মুহূর্ত কথা বাড়ানো মানে নিজের হাড়গোড় ভাঙা। সে থমথমে মুখে ওর দিকে তাকিয়ে থুতু ফেলে বলল, সময় হলে দেখে নেব মির্জা। এই বলে সে নিজের দলবল নিয়ে ক্লাব ঘর থেকে হনহন করে বেরিয়ে গেল। ইমরান দলবল নিয়ে ক্লাব ঘর থেকে বেরিয়ে যেতেই ভিতরের থমথমে ভাবটা আস্তে আস্তে কেটে গেল। সবাই একটা স্বস্তির শ্বাস ফেলল। সাকিব টেবিল ছেড়ে দ্রুত আহানের পাশে এসে দাঁড়ালো। ওর চোখে মুখে তখনও উত্তেজনার রেশ। শালা 1 নম্বরের বদমাশ ভাইয়া, তোমার ওই হাতটার অবস্থা ভালো থাকলে আজ ওরে এখানেই পুঁতে দিতাম। সাকিব দাঁত কিরমির করে বলল। আহান সাকিবের দিকে তাকিয়ে একটা কড়া ধমক দিল, ফালতু কথা বন্ধ কর সাকিব। তোকে বলেছি না এসব ঝামেলা থেকে দূরে থাকতে, নিজের লিমিটে থাকবি। আহানের ধমক খেয়ে সাকিব দমে গিয়ে মাথা নিচু করলো। আহান এবার সোফার দিকে ঘুরলো। নোরা তখনও ভয়ে জড়সড় হয়ে বসে আছে, ওর হাত দুটো কাঁপছিল। এই লোকটার নোংরা কথাবার্তা আর আহানের বাঘের মতো গর্জন সব মিলিয়ে ও ভীষণ চমকে গেছে। আহান নোরার এত কাছাকাছি এসে বসলো যে ওনার চওড়া শরীরের ছায়া নোরার উপর পড়ল। ওনার সেই কঠিন পাথরের চোখের চাহনি নোরার দিকে তাকাতেই নরম হয়ে এলো। সে নিচু স্বরে বলল, নোরা আমার দিকে তাকাও। নোরা কাঁপো কাঁপো চোখে মুখ তুলে আহানের দিকে তাকালো। ওর চোখ দুটো আবার জলে ভরে উঠছে। আহান ওনার সুস্থ বাম হাতটা বাড়িয়ে নোরার ঠান্ডা হয়ে যাওয়া হাতটা শক্ত করে নিজের মুঠোয় চেপে ধরল। ওনার হাতের সেই চীনা উষ্ণতা আর ভরসা পেতেই নোরার ভিতরের ভয়টা নিমেষে কমতে লাগলো। আহান আলতো করে চেপে ওকে আশ্বস্ত করে বলল,
ভয় পাওয়ার কিচ্ছু নেই। এসব রাস্তার কুকুর শিয়াল একটু আধটু ঘেউ ঘেউ করেই। তোমার স্বামী থাকতে কারো সাধ্য নেই তোমার দিকে চোখ তুলে তাকার। ক্লিয়ার? নোরা বাধ্য মেয়ের মতো দ্রুত মাথা নেড়ে সায় দিল। আহান উঠে দাঁড়িয়ে সাকিবকে উদ্দেশ্য করে বলল, সাকিব, ধর, খেলা বন্ধ কর। আজ আর এখানে থাকার দরকার নেই। গাড়ি বের কর, বাড়ি ফিরবো। সাকিব আর এক মুহূর্ত দেরি না করে লক্ষ্মীর ছেলের মতো গাড়ির চাবির দিকে এগিয়ে গেল। আহান নুরাকে আলতো করে ধরে সোফা থেকে তুলল এবং ওনার নিজের শরীরের সাথে প্রায় লেপ্টে আগলে রেখে ক্লাব ঘর থেকে বের করে নিয়ে এলো। ক্লাব ঘরের বাকি ছেলেরা সব তাকিয়ে দেখছিল। গাড়িটা মেইন রোডে উঠতেই ভিতরের পরিবেশটা কেমন জানি স্তব্ধ হয়ে রইল। নোরার জানালার বাইরে তাকিয়ে থাকলেও ওর শ্যামলা মুখটায় তখনও ক্লাব ঘরের সেই ঘটনার মন খারাপ আর ভয়ের ছাপ স্পষ্ট। আহান ড্রাইভ করতে করতে আর চোখে কয়েকবার নোরাকে দেখলো। মেয়েটার এই মলিন মুখ ওনার একদম সহ্য হচ্ছিল না। কিছু দূর যাওয়ার পর রাস্তার এক কোণে একটা জমজমাট ফুচকার স্টল চোখে পড়তে আহান হুট করে ব্রেক চেপে গাড়িটা রাস্তার ধারে দাঁড় করালো। গাড়ির চাকা থামতে সাকিব পিছনের সিট থেকে মাথা চুকলে বলল, কি হলো ভাইয়া? গাড়ি থামলে কেন? কোনো প্রবলেম? আহান পকেট থেকে মানিব্যাগটা বের করতে করতে সাকিবের দিকে না তাকিয়ে বলল, গাড়ি থেকে নেমে ওই স্টলটা থেকে 2 প্লেট ফুচকা নিয়ে আয়, তোর আর নোরার জন্য। সাকিব তো প্রথমে আকাশ থেকে পড়লো। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি খাবে না ভাইয়া? আহানুরার চিরচেনা গম্ভীর ও কড়া গলায় বলল, না, আমি সব ফালতু জিনিস খাই না। নোরার মন খারাপ, তাই আনতে বলছি, যা জলদি যা। আহানের মুখে এই কথা শোনা মাত্রই সাকিবের ঠোঁটের কোণে সেই চেনা শয়তানি হাসিটা আবার চওড়া হয়ে উঠল। সে চোখ টিপে রসিয়ে রসিয়ে বলল, উফ, হাই প্রেম, হাই ভালোবাসা। ভাবির মন খারাপ দেখে ভাইয়ের কলিজা একদম ফেটে যাচ্ছে দেখছি। সাকিবের এই ফাজলামো শুনে আহান ওর ধারালো চক্ষু দুটো ছোট ছোট করে ব্যাক মিরর দিয়ে সাকিবের দিকে এক তীব্র কড়া দৃষ্টিতে তাকালো। ওনার সেই চাহনি দেখে সাকিবের মুখটা পলকে শুকিয়ে গেল। আহান বরফ শীতল কণ্ঠে ধমক দিয়ে বলল, তোর থেকে বয়সে বড় আমি, তোর বড় ভাই হই। মুখটা সামলে চল সাকিব, একদম ইয়ার্কি করবি না। আহানের ধমক খেয়ে সাকিব মুখে হাত দিয়ে জিভ টেনে নেওয়ার ভঙ্গি করলো। আহান এবার মানিব্যাগ থেকে একটা চকচকে 1,000 টাকার নোট বের করে পিছনের সিটে সাকিবের দিকে বাড়িয়ে দিল। নোটটা দিয়ে গম্ভীর গলায় বলল, ফুচকার বিল মিটিয়ে বাকি টাকা যা থাকবে সব তোর, এবার বিদায় হ। 1,000 টাকার নোটটা হাতে পাওয়া মাত্রই সাকিবের চোখে যেন আলাদিনের চেরাগ জ্বলে উঠল। 1 সেকেন্ড আগের সেই ভয়ার্ত মুখটায় আবার একগাল 32 দাঁত হাসি ফিরে এলো। সে টাকাটা পকেটে পুরতে পুরতে বলল, ধন্যবাদ সিআইডি ভাইয়া, এই না হলে বড় ভাই। এই বলে সে গাড়ি থেকে নেমে প্রায় লাফাতে লাফাতে ফুচকার স্টলের দিকে ছুটতে গেল। গাড়ির ভিতর তখন শুধু আহান আর নোরা। আহান এবার বডিটা সামান্য ঘুরিয়ে নোরার দিকে তাকালো। নোরা ওর বড় বড় মায়াবী চোখ দুটো নিয়ে অবাক হয়ে আহানের দিকে তাকিয়েছিল। লোকটা যে কেবল ওর মন ভালো করার জন্য এভাবে গাড়ি থামিয়ে ফুচকার ব্যবস্থা করবে, সেটা নোরা ভাবতেও পারেনি। ওনার এই চাপা ভালোবাসা আর কেয়ারিং রূপ দেখে নোরার মনে বেশ বেশ আনন্দিত হলো। সে নোরার হিজাবের মুখের অংশটা আলতো করে একটু সরিয়ে দিয়ে বলল, কি হলো, অমন হা করে কি দেখছো? জাস্ট ফুচকা আনতে বলেছি, তাতেই এত অবাক হওয়ার কি আছে? নোরা মিষ্টি করে একটু হাসলো। মুখে কিছু না বললেও ওর ওই উজ্জ্বল চোখ দুটোই বলে দিচ্ছিল আহানের এই ছোট্ট সারপ্রাইজটা ওর মন কতটা ভালো করে দিয়েছে। সে মাথা নেড়ে বোঝালো যে ও খুব খুশি হয়েছে। আহান নোরার এই নিষ্পাপ হাসিটা দেখে মনে মনে এক পরম তৃপ্তি পেল। ওর সুস্থ বাম হাতটা বাড়িয়ে নোরার গালটা আলতো করে টিপে দিয়ে বলল, শহরের ওই নোংরা লোকটার কথাবার্তা নিয়ে একদম ভাববেন না। ঢাকা শহরটা যেমন সুন্দর, এখানে কিছু ড্রেনের পোকাও থাকে। ওসব পরিষ্কার করার দায়িত্ব আমার। তুমি শুধু নিজের লেখাপড়া আর
আমাকে নিয়ে ভাববে। ক্লিয়ার? নোরা দ্রুত মাথা নেড়ে সায় দিল। আহানের প্রতিটি কথা যেন ওর মনের ভিতর এক পাহাড় সম সাহস আর ভালোবাসা জোগাচ্ছিল। ঠিক তখনই সাকিব দুই হাতে দুটো কাগজের প্লেট নিয়ে গাড়ির দরজায় এসে হাজির হলো। প্লেটগুলোতে তেঁতুলের টক আর কাঁচামরিচ ছিটানো, চমৎকার ফুচকা সাজানো। সে পিছনের দরজা খুলে ভিতরে ঢুকে একটা প্লেট নোরার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও ভাবি, তোমার স্পেশাল ফুচকা। ভাইয়া তো জীবনে এসব মুখেও তুলবে না, তাই আমরা দুজন মিলেই সাবার করি। ফুচকা দেখে নোরার জিভে জল চলে এলো। সে প্লেটটা হাতে নিয়ে বোরকাটা আর একটু ঠিক করে বসলো। আহান ড্রাইভ সিটে সোজা হয়ে বসে গাড়িটা আবার স্টার্ট দিল। সে দেখলো নোরা খুব তৃপ্তি করে একটা ফুচকা মুখে পুরে দিল। ফুচকার টক ঝাল স্বাদটা মুখে লাগতেই নোরার চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। নোরা নিজে একটা খেয়ে সাকিবের দিকে প্লেটটা বাড়িয়ে দিল, যেন বলতে চাইলো তুমিও খাও। সাকিব টপ করে একটা ফুচকা মুখে দিয়ে চিবোতে চিবোতে বলল, উফ ভাবি, ভাইয়ের পকেট খসিয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা, তাও আবার 1000 টাকার নোট। আজকের দিনটাই আমার সার্থক। আহান গাড়ি চালাতে চালাতে ওদের কাণ্ড দেখে ঠোঁটের কোণে মৃদু একটু হাসলো। নোরা যখন ফুচকা খাচ্ছিল আহান বারবার আর চোখে ওর সেই দীপ্ত মুখখানা দেখছিল। সে মেয়েটার মুখ একটু আগেও ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, এখন সে কতটা খুশিতে ফুচকা খাচ্ছে। নোরার এই ছোট্ট ছোট্ট জিনিসে খুশি হওয়াটাই যেন সিআইডি অফিসার আহান মির্জার কঠিন জীবনে এক টুকরো শান্তির পরশ এনে দিল। গাড়ি তখন দ্রুত গতিতে মির্জাবাড়ির উদ্দেশ্যে ছুটে চলল। গাড়ি যখন মির্জাবাড়ির চীনা উঠোনে এসে দাঁড়ালো, গাড়ি থেকে নামার আগে আহান নোরাকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, তুমি ভিতরে যাও, আমি গাড়িটা গ্যারেজে রেখে আসছি। নোরা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে গাড়ি থেকে নামলো। সাকিব তো 1000 টাকার নোটের বাকি চেঞ্জ পকেটে ভরে অলরেডি খুশিতে নাচতে নাচতে বাড়ির ভিতর ঢুকে গেছে। নোরা ধীর পায়ে হেঁটে বসার ঘরে প্রবেশ করতে দেখলো আলো আর শায়লা চাচি তখনও সোফায় বসে আছেন। নোরাকে ভেতরে ঢুকতে দেখে আলো সোফা ছেড়ে প্রায় লাফিয়ে উঠল। সে নোরার বোরকা পরা অবয়টার দিকে তাকিয়ে একটু দুষ্টুমি করে বলল, কি গো নতুন ভাবি, বড় ভাইয়ের সাথে ডেটিং কেমন হলো? আলোর এই সরাসরি ডেটিং শব্দটা শোনার সাথে নোরার শ্যামলা মুখটা মুহূর্তের লজ্জায় লাল হয়ে গেল। সে দুই হাত নাড়িয়ে মাথা নিচু করে বোঝানোর চেষ্টা করলো যে তেমন কিছু না। শায়লা চাচি মুচকি হেসে আলোকে একটা হালকা ধমক দিলেন। আহ আলো, মেয়েটাকে এসেই অমন লজ্জা দিচ্ছিস কেন? যাও তো নোরামা, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আহান কোথায়? নোরা ইশারায় দেখালো যে আহান গাড়ি গ্যারেজ করতে গেছে। এরপর সে আর এক মুহূর্ত নিচে দাঁড়ালো না, দ্রুত সিঁড়ি বেয়ে উপরে নিজের ঘরের দিকে চলে গেল। রুমে ঢুকে নোরা দরজাটা আলতো করে ভেজিয়ে দিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে সাবধানে হিজাবের পিনগুলো খুলল। বোরকাটা খুলে আলমারিতে সুন্দর করে ঝুলিয়ে রাখার পর সে একটা আরামদায়ক সুতির থ্রি পিস পরে নিল। চুলগুলো ছেড়ে দিয়ে একটু চিরুনি করতেই ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকলো আহান। রুমে ঢুকে আহানের চোখ গেল নোরার খোলা চুলের দিকে। হিজাব ছাড়া নূরের এই ঘরোয়া স্নিগ্ধ রূপটার দিকে তাকিয়ে ওনার চোখের কড়া ভাবটা পলকেই মিলিয়ে গেল। আহান সোজা গিয়ে খাটের উপর বসলো এবং ওর সুস্থ বাম হাত দিয়ে নোরার দিকে ইশারা করে বলল, এদিকে এসো। নোরা কোনো কথা না বাড়িয়ে গুটি গুটি পায়ে ওনার একদম কাছে এসে দাঁড়ালো। আহান ওর হাতটা ধরে টান দিয়ে নোরাকে নিজের ঠিক পাশে খাটের উপর বসালো। আহানের শরীরের পুরুষালী পারফিউমের ঘ্রাণ আর ওর এত কাছাকাছি বসার কারণে নোরার বুকের ভিতরটা আবার ধড়ফড় করতে লাগলো। আহান নোরার কানের কাছের এক গোছা চুল আলতো করে টেনে ওনার কানের পেছনে গুজে দিল। তারপর নিচু গম্ভীর কিন্তু ভীষণ মায়াবী গলায় বলল, ফুচকা খেয়ে তো মন ভালো হলো, এখন বলো, মাথা ব্যথার সেই ওষুধটা কোথায় রেখেছো? ব্যান্ডেজের জায়গাটা এখন একটু বেশি টনটন করছে। আহানের মুখে কষ্টের কথা শুনে নুরার মনটা আবার অস্থির হয়ে উঠল। সে চট করে খাট থেকে নেমে ফার্স্ট এইড বক্স আর পানির গ্লাস আনার জন্য টেবিলের দিকে পা বাড়ালো।
রাত ৯টা বাজতেই সদর দরজায় চাবির আওয়াজ হলো। ডিনারের ঠিক আগ মুহূর্তে শাকিল মির্জা ওনার চেম্বার থেকে এবং সজীব মির্জার অফিস থেকে একসাথে বেরিয়ে বাড়ি ফিরলেন। সারাদিনের খাটুনি শেষে ওনাদের ক্লান্ত মুখ। শায়লা বেগম দ্রুত এগিয়ে গিয়ে ওনাদের দুজনকে পানির গ্লাস এগিয়ে দিলেন। সজীব মির্জা পানির গ্লাসে চুমুক দিয়ে শায়লা বেগমের দিকে তাকিয়ে ক্লান্ত স্বরে জিজ্ঞেস করলেন, রায়ানের মা, সব ঠিকঠাক তো? শায়লা বেগম পানির গ্লা- খালি গ্লাসটা হাতে নিয়ে মুখটা গম্ভীর করে ফেললেন। ওনার গলায় একরাশ ক্ষোভ আর হতাশা ঢেলে বললেন, সব ঠিক আর আছে কোথায়? শুধু তোমার ছেলে মেয়ে দুটো তো পড়াশোনায় করতে চায় না। আজ স্কুল থেকে রেজাল্ট দিয়েছে, দুজনই অঙ্কে মস্ত বড় শূন্য পেয়ে বাড়ি এসেছে। স্কুল থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে কাল যেন গার্ডিয়ান যায়। মা বাবা হিসাবে তুমি আর আমি তো একদম ব্যর্থ হলাম। ডাইনিং টেবিলের এক কোণে রিদিয়া আর রায়ান মাথা নিচু করে চুপচাপ বসে রইল। এই দৃশ্যটা ওদের জন্য মোটেও নতুন কিছু নয়, বরং প্রায় রোজকার ঘটনা। পড়ালেখায় ১৯ থেকে ২০ হলেই ওদের মা বাবা এভাবে চিৎকার শুরু করে দেয়। কিন্তু ওরা কি আর ইচ্ছা করে খারাপ রেজাল্ট করে? ওরা কি চেষ্টা কম করে? হাতের ৫ আঙ্গুল যেমন সমান হয় না, ঠিক তেমনি পৃথিবীর সব মানুষের ব্রেন তো আর একরকম হয় না। কেউ একটু দুর্বল হয়, কেউ সচ্ছল। কিন্তু এই বদ্ধ গৃহজগতের মানুষদেরকে এই সহজ সত্যিটা বোঝাবে। ওদের মাথায় এই লজিকটা ঠিক বোধগম্য হয় না। রিদিয়া আর রায়ান মনের কষ্টে একটা দীর্ঘ ও তপ্ত শ্বাস ফেলল। ছোট বউয়ের এমন চড়া গলায় চিৎকার শুনে পরিবারের বড় কর্তা, বড় চাচা শাকিল মির্জা গম্ভীর কিন্তু শান্ত গলায় বলে উঠলেন, আহা ছোট বউ, অমন করে চিৎকার করো না তো। বাচ্চারা তো এমনি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি এভাবে চিৎকার করলে ওদের কাঁচা ব্রেনে আরো বেশি চাপ পড়বে। শায়লা বেগম একটু দমে গেলেও নিজের যুক্তি খাড়া করতে চাইলেন, কিন্তু ভাইজান, ওদের এভাবে মাথায় তুললে তো। শাকিল মির্জা ওনাকে হাত তুলে থামিয়ে দিয়ে নরম কিন্তু অটল গলায় বললেন, সবার সবার ব্রেন একরকম হয় না ছোট বউ। আমি ফ্রেশ হতে যাচ্ছি, ওদের ঠিকমতো খেতে দাও। খাওয়ার সময় অমন করে বকো না, মনে কষ্ট পাবে ওরা। কথাটা বলে শাকিল মির্জা ধীর পায়ে ওনার ঘরের দিকে চলে গেলেন। যেহেতু শাকিল মির্জা এবারের সবচেয়ে বড় এবং অভিভাবক, তাই ওনার যে কোনো সিদ্ধান্ত বা কথা বাড়ির সবাই এক বাক্যে মান্য করে। ওনার করার নির্দেশের পর শায়লা বেগম পুরোপুরি দমে গেলেন, আর একটা কথাও বাড়ালেন না। সজীব মির্জাও ভাইয়ের পিছন পিছন চুপচাপ ফ্রেশ হতে চলে গেলেন। শায়লা বেগম আর কোনো রাগ না দেখিয়ে মুখ থমথমে করে খাবার টেবিল গুছানোর দিকে মন দিলেন। শাকিল মির্জার কথায় টেবিলের গুমোট ভাবটা কিছুটা হালকা হলেও রিদিয়া আর রায়ানের মুখ তখনও শুকিয়ে ছিল। শায়লা চাচি রান্নাঘর থেকে বাটিগুলো টেবিলে এনে জোরে জোরে রাখছিলেন। ওনার ভিতরের রাগটা তখনও পুরোপুরি কমেনি। কিছুক্ষণ পর শাকিল মির্জা আর সজীব মির্জা ফ্রেশ হয়ে পায়জামার ফতুয়া পরে ডাইনিং টেবিলে এসে বসলেন। ওনারা বসতেই উপর থেকে আহান আর নোরাও নিচে নেমে এলো। আহানের পরনে এখন ডিলিটালা ঘরোয়া পোশাক, আর নোরা একটা সাধারণ সুতির 3 পিস পরে ওনার একটু পিছনে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, মাথায় ঘোমটা দিয়ে। আহান এসে ওনার বাবার পাশের চেয়ারটায় বসলো। শাকিল মির্জা ছেলের ডান হাতের ব্যান্ডেজটা দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, হাতে কি হয়েছে রাহান? আহান ওনার বাবার সামনে বরাবরের মতোই ভীষণ শ্রদ্ধাশীল আর শান্ত। সে নিচু গলায় বলল, মিশনে সামান্য একটু চোট লেগেছে আব্বা, ভয়ের কিছু নেই। নোরার ড্রেসিং করে দিয়েছে। শাকিল মির্জা নোরার দিকে তাকিয়ে একটু হাসলেন। ওনার সেই হাসিতে এক অদ্ভুত পিতৃত্বের স্নেহ মিশেছিল। তিনি বললেন, মা নোরা বসো, সবাই একসাথে খেয়ে নেই। নোরা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে আহানের পাশের চেয়ারটায় বসলো। শায়লা চাচি ওনাদের ভাত বেড়ে দিচ্ছিলেন। রিদিয়া আর রায়ান তখনও ভাতের প্লেটে হাত না দিয়ে মাথা নিচু করে বসে আছে। ওদের এই মনমরা ভাবটা আহানের চোখ এড়ালো না। সে সজীব চাচা আর আব্বার দিকে তাকিয়ে শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল,
রায়ান, রিদিয়া, প্লেটে হাত দাও। আব্বা তো বলল খাওয়ার সময় ওসব নিয়ে ভাবতে নেই, মন দিয়ে খাও। বড় ভাইয়ের এই অভয়বাণী শুনে রায়ান আর রিদিয়া যেন একটু সাহস পেল। ওরা ধীর পায়ে চামচ তুলে প্লেটে ভাত নিতে লাগলো। নোরা, রিদিয়া আর রায়ানের এই অসহায় মুখ দুটোর দিকে তাকিয়ে মনে মনে খুব কষ্ট পাচ্ছিল। ওর মনে হলো বাচ্চা দুটো আসলেই খুব চাপে আছে। সে আহানের দিকে একবার আর চোখে তাকালো। আহান নুরার মনের ভাব বুঝতে পেরে আহান ওর সুস্থ বাম হাত দিয়ে টেবিলের নিচে নুরার হাতটা আলতো করে চেপে ধরলো, যেন বোঝাতে চাইলো, তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। সজীব মির্জা এক লোকমা ভাত মুখে দিয়ে বড় ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, ভাইজান, কাল তো স্কুলে যেতে হবে। শায়লাকে পাঠাবো নাকি আমি যাব? শাকিল মির্জা ভাত মাখতে মাখতে বললেন, কাউকে যেতে হবে না। কাল সকালে আমি নিজেই স্কুলে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলবো। বাচ্চাদের উপর মানসিক চাপ দেওয়া বন্ধ করতে হবে। বড় চাচার এই এক লাইন সিদ্ধান্তে রিদিয়া এবং রায়ানের চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। ওদিকে শায়লা চাচি মনে মনে একটু অসন্তুষ্ট হলেও মুখ ফুটে আর কিচ্ছু বললেন না। মির্জাবাড়ির এই রাতের ডাইনিং টেবিলের এক পাশে যেমন পড়াশোনার কঠোর শাসন, অন্য পাশে শাকিল মির্জা আর আহানের মতো শক্ত পুরুষদের সুরক্ষার ছায়াও মিশে রইল। নোরা এই পরিবারের এক একটা মানুষের মানসিকতা খুব কাছ থেকে বোঝার চেষ্টা করতে করতে নিজের প্লেটে মনোযোগ দিল। ঠিক তখনই ডাইনিং রুমে পা রাখল সাকিব। ওর চুলগুলো একটু উস্কো খুস্কো, মুখ ভঙ্গিটা এমন যেন সে মাত্রই কোনো বড় গবেষণার কাজ শেষ করে এসেছে। সাকিবকে টেবিলে আসতে দেখে বাবা শাকিল মির্জা ওনার গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, কিরে সাকিব, সবার খাওয়া শুরু হয়ে গেল, তোরা তো দেরি কেন আজ? আব্বা, আসলে রুমে বসে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছিলাম তো, তাই সময়ের খেয়ালই ছিল না। সাকিবের মুখে পড়াশোনা করছিলাম শব্দ দুটো শোনা মাত্রই টেবিলের ওপাশে বসা বড় ভাই আহানের একজোড়া ঘন ভ্রু কুঁচকে ছোট হয়ে এলো। আহান ওর ধারালো চোখ দুটো সরু করে সাকিবের দিকে এক তীব্র কড়া চাহনিতে তাকালো। ওনার সিআইডি ব্রেন খুব ভালো করেই জানে, ফুচকা খেয়ে 1000 টাকার নোট পকেটে পুরে যে ছেলে বাড়ি ফিরেছে সে রুমে গিয়ে কত বড় বিজ্ঞানী সেজে পড়াশোনা করেছে। বাপের সামনে সাকিবের এই অতিরিক্ত ভালো সাজার নাটক দেখে আখান মনে মনে চরম বিরক্ত হলো। ওর বাঁকা চাউনি দেখে সাকিব মনে মনে ডোক গিলল। সে খুব ভালো করেই বোঝে যে বড় ভাইয়ের এই কুচকানোর বুড়োর মানে কি। আজ রাতে ওনার ঘরে ডাক পড়লে আর রক্ষা নেই। রাত তখন গভীর। ঘড়ির কাঁটায় একটা। পুরো মির্জাবাড়ি নিঝুম শান্তিতে তলিয়ে গেছে। ঠিক তখনই আহনের বালিশের পাশে রাখা বিশেষ স্যাটেলাইট ফোনটা তীক্ষ্ণ শব্দে বেজে উঠল। এই ফোনের আওয়াজ মানেই কোনো জরুরি রাষ্ট্রীয় মিশন বা বড় কোনো ক্রাইম সিন। ফোনের ওপাশ থেকে কোড ল্যাঙ্গুয়েজে বার্তা আসতে আহান এক সেকেন্ডও দেরি করল না। সে খাট থেকে নেমে কালো সিআইডি জ্যাকেট আর দরকারি জিনিসপত্র গুছিয়ে দ্রুত রেডি হতে লাগলো। নোরা তখন বিছানার এক পাশে এপাশ ওপাশ করছিল। আহানকে এভাবে মাঝরাতে হুট করে তৈরি হতে দেখে সে বিছানায় উঠে বসল। ওর বড় বড় মায়াবী চক্ষু দুটোতে এক চরম কাতরতা আর সংখ্যা স্পষ্ট। আহানের ডান হাতের সাদা ব্যান্ডেজটার দিকে তাকিয়ে ওর বুকটা কেঁপে উঠল। এমনিতেই হাতে চোট, তার উপর আবার কোন ভয়ঙ্কর মিশনে যাচ্ছে। মনের এই তীব্র আকুলতা আর ভয় ও মুখে কিভাবে প্রকাশ করবে তা বুঝতে পারছিল না। আজ তার কথা না বলতে পারার জন্য ভীষণ আক্ষেপ হচ্ছে। নোরার সেই কাতর চাহনি আহানের চোখ এড়ালো না। সে রেডি হওয়া শেষ করে ধীর পায়ে নোরার একদম কাছে এসে বসল। সুস্থ বাম হাত দিয়ে নোরার শ্যামলা মুখটা আলতো করে উপরে তুলে ধরল। তারপর নোরার কাঁপতে থাকা ঠোঁট দুটোর উপর নিজের ঠোঁট জোড়া আলতো করে ছুঁয়ে দিয়ে এক গম্ভীর ভালোবাসার পরশ দিল। ঠোঁট সরিয়ে আহান নোরার চোখের দিকে তাকিয়ে নিচু গলায় জিজ্ঞেস করলো, ভয় পাচ্ছ? নোরা কোনো লুকোছাপ না করে বাধ্য মেয়ের মতো উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। ওর চোখ দুটো তখন জলে টলমল করছে। নোরার এই ব্যাকুলতা দেখে আহানের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল।
সে নোরার চোখের জলটা আঙ্গুল দিয়ে মুছে দিয়ে বলল, শোনো বউ পাখি, তুমি হচ্ছ সিআইডি আহান মির্জার বউ। ভয় তোমার সাজে না। যে ভয় পায় সেই দুনিয়াতে বারবার মরে যায়। ভয়কে জয় করতে শেখো বউ। আমি নিচে আলোকে বলে দিব, ও যেন এসে তোমার কাছে ঘুমায়। সাবধানে থেকো। আহানের এই বউ পাখির ডাক আর ওর বুক কাঁপানো কথাগুলো নুরার ভিতরের সমস্ত সংকোচের দেওয়াল এক নিমেষে ভেঙে চুরমার করে দিল। এই প্রথম নুরা নিজের ভয়টুকু অধিকার আর ভালোবাসা নিয়ে নিচ থেকে দুহাতে আহানের চওড়া বুকটা শক্ত করে জড়িয়ে ধরল। ওনার বুকে মুখ লুকিয়ে সে যেন এই মানুষটার সুরক্ষার জন্য মনে মনে আল্লাহর কাছে মুনাজাত জুড়ল। এই নরম মেয়েটার চোখের জল আর ভালোবাসা আহানের ভিতরের কঠিন অফিসারটাকেও এক মুহূর্তের জন্য দুর্বল করে দিচ্ছিল। কিন্তু দায়িত্ব সবার আগে। আহান নোরার কপাল আর চুলে শেষবারের মতো একটা গম্ভীর চুমু খেয়ে নিজেকে ছাড়িয়ে নিল। সে নোরার দিকে তাকিয়ে শেষবারের মতো বলল, আমি আসছি, নিজের খেয়াল রেখো। নোরা চোখের জল মুছতে মুছতে মাথা নাড়ল। রুম থেকে বের হয়ে আহান ধীর পায়ে নিচে আলোর ঘরের দিকে এগিয়ে গেল। দরজায় মৃদু টোকা দিতেই আলো ঘুম জড়ানো চোখে দরজা খুলে দিল। বড় ভাইকে মাঝরাতে সিআইডি জ্যাকেট পরা অবস্থায় রেডি হয়ে দেখে আলোর ঘুম এক সেকেন্ডে উধাও হয়ে গেল। আহান আলোর কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বলল, আলো, আমার একটা জরুরি মিশন আছে, এখন বের হচ্ছি। কাল সকাল 11টার আগে কোনোভাবেই ফিরতে পারবো না। তুই এখনই উপরে নোরার রুমে যা। আজ রাতে ওর পাশেই ঘুমোবি। আলো বাধ্য বোনের মতো মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ভাইয়া, আমি এখনই যাচ্ছি। আহান থামলো না, সে আরো কড়া নির্দেশ দিয়ে বলল, কাল তুই স্কুলে যাবি না। স্কুল কামাই দিবি যতক্ষণ না আমি বাড়ি ফিরছি। তুই এক সেকেন্ডের জন্য নোরার কাছ থেকে সরবি না। সব সময় ওর সাথে থাকবি। কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে বা আব্বাকে জানাবি। আলো ভাইয়ের চোখের তীব্রতা দেখে বুঝতে পারলো পরিস্থিতি কতটা সিরিয়াস। সে দ্রুত বলল, তুমি একদম চিন্তা করো না ভাইয়া। ভাবিকে আমি চোখে চোখে রাখবো, তুমি সাবধানে যেও। আহানার এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত বাড়ির সদর দরজার দিকে এগিয়ে গেল। আর আলো নিজের ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে নোরার রুমের দিকে রওনা হলো। আলো যখন নোরার রুমে ঢুকলো, নোরা তখনও বিছানার হাঁটুতে মুখ গুজে বসেছিল। দরজার আওয়াজ পেয়ে সে তড়িঘড়ি করে চোখের জল মুছে নিল। আলোকে দেখে সে নিজেকে একটু সামলে নিয়ে বিছানার একপাশে সরে বসলো। আলো এসে নোরার পাশে বসে ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিল। নোরার ঠান্ডা হাতটা ছুঁয়ে আলো মৃদু হেসে বলল, ভাবি, তুমি কি খুব পাচ্ছ? বড় ভাইয়ের এই মাঝরাতের মিশনে যাওয়া আমাদের কাছে নতুন কিছু না। সিআইডিতে যোগ দেওয়ার পর থেকেই ওনার জীবনটাই এমন। তুমি একদম চিন্তা করো না, ভাইয়া ঠিক সময়ে বীরের মতো ফিরে আসবে। নোরা শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল। আলোর কথায় ওর মনটা কিছুটা হালকা হলেও ভিতরের ছটফটানিটা পুরোপুরি কমছিল না। আলো বিছানায় শুয়ে পড়ে নোরাকেও টেনে নিজের পাশে শোয়ালো। সে নোরার গায়ে কাঁথাটা টেনে দিতে দিতে বলল, ভাই আমাকে কড়া অর্ডার দিয়ে গেছে, কাল যেন আমি স্কুলে না যাই। যতক্ষণ না ভাইয়া সকাল 11টায় বাড়ি ফিরছে ততক্ষণ আমাকে তোমার সাথে সাথে থাকতে বলেছে। দেখেছো ভাইয়া মুখে যতই গম্ভীর আর কড়া থাকুক না কেন, তোমাকে কত ভালোবাসে আর চোখে চোখে রাখে। আলোর এই কথায় নোরার ঠোঁটের কোণে লজ্জা মিশ্রিত একটা ছোট্ট হাসি ফুটে উঠল। সে বিছানার পাশে রাখা জানালার বাইরে তাকিয়ে রইল। বাইরের ঘুটঘুটে অন্ধকার আর দূর থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক যেন নোরার মনের ভিতরের অস্থিরতা আরো বাড়িয়ে দিচ্ছিল। সে মনে মনে শুধু এক নাগাড়ে আয়াতুল কুরসি পড়তে লাগলো আর আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো যেন সকাল 11টা খুব দ্রুত চলে আসে এবং আহান একদম সুস্থ শরীরে ওর কাছে ফিরে আসে। আলো কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল, কিন্তু নুরার চোখের পাতা দুটো এক ফোঁটাও এক হতে চাইল না। সে ঘড়ির টিক টিক আওয়াজ গুনতে গুনতে ভোরের আলোর জন্য অপেক্ষা করতে লাগলো। রাত তখন প্রায় 2:30। শহরের এক কোণে পরিত্যক্ত
একটা পুরনো ডক ইয়ার্ডের সামনে এসে থামলো সিআইডির কালো রঙের ৩টা স্পেশাল ফোর্স গাড়ি। হেডলাইট নিবানো, চারপাশ ঘুটঘুটে অন্ধকার আর থমথমে। আহান গাড়ি থেকে নেমে জ্যাকেটের চেনটা টেনে দিল। তার সুস্থ হাতটায় শক্ত মুঠোয় ধরা আর পার্সোনাল গ্লোক 70 পিস্তল। ডান হাতের ব্যান্ডেজটা জ্যাকেটের হাতা দিয়ে ভালো করে ঢাকা। তার চোখে তখন আর সেই বাড়ির বড় ভাইয়ের শান্ত ভাব নেই। সেখানে জ্বলছে এক হিংস্র শিকারী চিতার আগুন। ফোর্সের হেড টিম লিডার এগিয়ে এসে নিচু স্বরে বলল, স্যার, ইনফর্মার খবর দিয়েছে আন্তর্জাতিক মানব পাচার আর ড্রাগ সিন্ডিকেটের মূল হোতা কালা জাহাঙ্গীর আজ রাত এখানে ডেরা গেড়েছে। মায়ানমার বর্ডার পার করে আনা ইয়াবার এক বিশাল চালান আর সাথে পাচারের জন্য ধরে আনা 5টা কম বয়সী মেয়েকে এই ডক ইয়ার্ডের 3 নম্বর গুদামে আটকে রাখা হয়েছে। সাথে অবৈধ অস্ত্রের খালাসও চলছে। আহানের ঠোঁটের কোণে এক হিংস্র হাসি ফুটে উঠল। এই কালা জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে পুলিশ আর সিআইডিকে ফাঁকি দিয়ে মেয়ে পাচার আর ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। আজ তাকে হাতে নাতে ধরার সময় এসেছে। আহান তার টিমকে ইশারায় পজিশন নিতে বলল। দুই দল দুই পাশ দিয়ে ঘিরে ফেলল গুদাম ঘরটা। আহান নিজেই ফ্রন্ট লাইনে থেকে লাথি দিয়ে গুদাম ঘরের পেছনের কাঠের দরজাটা ভেঙে ভিতরে ঢুকলো। সাথে সাথে তার গ- কড়া গলা বাঘের মতো গর্জে উঠল, সিআইডি হ্যান্ডকাপ, যে যেখানে আছিস একদম স্থির। ভিতরে থাকা জাহাঙ্গীরের জোনা দশেক সশস্ত্র লোক আচমকা এই আক্রমণে ভোকরে গেল, কিন্তু নিজেদের সামলে নিয়ে ওরাই প্রথম গুলি চালানো শুরু করলো। পুরো গুদামঘর তখন গুলির বিকট আওয়াজে আর বারুদের গন্ধে নরককুণ্ড হয়ে উঠল। আয়ন একটা বিশাল লোহার ড্রামের আড়ালে কভার নিল। তার সুস্থ বাম হাতটা দিয়ে সে নিখুঁত নিশানা তাক করলো। আহানের পরপর দুটো বুলেট নিখুঁতভাবে গিয়ে বিঁধল জাহাঙ্গীরের প্রধান দুই শুটারের পায়ে। ওরা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। সিআইডি ফোর্সের অনবরত গুলিবর্ষণের সামনে ওদের লোকগুলো বেশিক্ষণ টিকতে পারল না। একে একে সবাই অস্ত্র ফেলে হাত তুলে মাটিতে বসে পড়ল। কিন্তু গুদামের পিছনে অন্ধকার কোণ থেকে একটা ছায়ামূর্তি চোরের মতো পালাবার চেষ্টা করছিল। আহানের চিলচোখ এড়াতে পারল না তাকে। লোকটা আর কেউ নয়, স্বয়ং কালা জাহাঙ্গীর। আহান এক লাফে ডামের আড়াল থেকে বেরিয়ে এসে চিতার গতিতে দৌড়ে গিয়ে জাহাঙ্গীরের কলার চেপে ধরল। জাহাঙ্গীর ঘুরে দাঁড়িয়ে একটা রিভলভার তাক করার চেষ্টা করতেই আহান তার শক্ত বুট জুতো দিয়ে জাহাঙ্গীরের কবজিতে এক মারাত্মক লাথি মারল। পিস্তলটা ছিটকে দূরে গিয়ে পড়ল। পরের মুহূর্তেই আহান জাহাঙ্গীরের কলার ধরে তাকে দেওয়ালে আছাড় মারল। জাহাঙ্গীর ব্যথায় কোঁকিয়ে উঠতে আহান তার পিস্তলের ঠান্ডা নলটা সরাসরি ঠেসে ধরল জাহাঙ্গীরের কপালে। তার গলার আওয়াজ তখন বরফের চেয়েও ঠান্ডা। অনেক মেয়ে পাচার করেছিস, অনেক তরুণের জীবন ধ্বংস করেছিস ইয়াবা দিয়ে। আজ তোর খেল শেষ জাহাঙ্গীর। এক চুল নড়লে মগজটা এখানেই উড়িয়ে দেব। জাহাঙ্গীর ভয়ে চোখ বড় বড় করে তাকালো। সিআইডি অফিসার আহান মির্জার এই আসল রূপ দেখে তার কলিজা তখন শুকিয়ে কাঠ। গুদামের এক কোণে বেঁধে রাখা মেয়েগুলোকে উদ্ধার করার জন্য আহান তার টিমকে অর্ডার দিল, মেয়েগুলোকে সাবধানে গাড়িতে তোল আর এই কুত্তার বাচ্চাকে হ্যান্ডকাপ পরা, সব মালপত্র সিজ কর। জাহাঙ্গীরকে টেনে হিঁচড়ে যখন গাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, আহান তখন তার হাত ঘড়ির দিকে তাকালো। মিশন পুরো সাকসেসফুল। তার ঠোঁটের কোণে একটা চিলতে স্বস্তির হাসি ফুটে উঠল। এখন তাকে দ্রুত বাড়ি ফিরতে হবে, কারণ তার বউ পাখি ছটফটানি মন নিয়ে তারই পথ চেয়ে বসে আছে। গাড়িগুলো যখন সিআইডির মেইন হেড অফিসের আন্ডারগ্রাউন্ডে এসে থামলো, তখন চারপাশ একদম নিঝুম। এই আন্ডারগ্রাউন্ডেরই এক কোণে রয়েছে সিআইডির সেই কুখ্যাত টর্চার সেল, যেখান থেকে আজ পর্যন্ত কোনো অপরাধী সত্যি কথা না বলে বের হতে পারেনি। কালা জাহাঙ্গীরকে টেনে হিঁচড়ে সেই অন্ধকার স্যাঁতসেঁতে টর্চার সেলের ভিতর নিয়ে যাওয়া হলো। ঘরের মাঝখানে থাকা একটা লোহার চেয়ারে তাকে শক্ত করে শিকল দিয়ে বেঁধে ফেলা হলো। অপর থেকে একটা তীব্র হ্যালোজেন লাইট সরাসরি জাহাঙ্গীরের মুখের উপর জ্বালিয়ে দেওয়া হলো, যাতে সে চোখ মেলাতে না পারে।
আহান ধীর পায়ে ঘরের ভিতর ঢুকলো। সে তার সিআইডির জ্যাকেটটা খুলে একটা চেয়ারের উপর রাখলো। তারপর তার শার্টের হাতা দুটো কোণয় পর্যন্ত গুটিয়ে নিল। তার ডান হাতের ব্যান্ডেজটা তখনও বাঁধা, কিন্তু তার বাম হাতের শক্তি যে কোনো অপরাধীর হাড় গুঁড়ো করার জন্য যথেষ্ট। আহান টেবিলের উপর রাখা একটা ধারালো চকচকে চপার আর কিছু লোহার যন্ত্রপাতি হাত দিয়ে নেড়েচেড়ে দেখল। দাঁতও বস্ত্রে সেই ঠক ঠক শব্দে জাহাঙ্গীরের বুকের ভিতরটা কেঁপে উঠল। আহান ধীর পায়ে জাহাঙ্গীরের সামনে এসে দাঁড়ালো। তার চোখে কোনো দয়া বা মায়া নেই, শুধু এক হিমশীতল নিষ্ঠুরতা। সে গলায় জিজ্ঞেস করল, জাহাঙ্গীর সরাসরি জিজ্ঞেস করছি, এই আন্তর্জাতিক মানব পাচার আর ড্রাগ সিন্ডিকেটের পিছনে আসল গডফাদার কে? কার ইশারায় বর্ডার পার করে এত মেয়ে আর ইয়াবা ঢোকাস? নামটা বল। জাহাঙ্গীর মুখে রক্ত মেশানো থুতু ফেলে এক পিশাচি হাসি হাসার চেষ্টা করলো। সে মাথা নেড়ে বলল, স্যার, আমি তো শুধুই ক্যারিয়ার। মেইন বসের নাম আমি জানি না, আর জানলেও কালা জাহাঙ্গীর মুখ খোলে না। আহানের ঠোঁটের কোণে এক কুৎসিত হাসি ফুটে উঠল। সে বলল, মুখ তুই খুলবি না, তোর হাড়গোড় কথা বলবে। কথাটা শেষ হতে আহান টেবিল থেকে একটা শক্ত লোহার রড তুলে নিল। কোনো ওয়ার্নিং না দিয়ে সে জাহাঙ্গীরের পায়ে সজোরে আঘাত করলো। আহ! জাহাঙ্গীর গগনবিদারী চিৎকার টর্চার সেলের দেওয়ালে বাড়ি খেয়ে ফিরে এলো। পরের আধ ঘন্টা ধরে চলল থার্ড ডিগ্রি টর্চার। জাহাঙ্গীরের নখ উপড়ে ফেলা হলো, তার পিঠে চাবুকের আঘাত করা হলো, রক্তে পুরো মেঝে ভেসে গেল। কিন্তু লোকটা এতটাই শক্ত আর বিশ্বাসস্ত যে সে আসল গডফাদারের নাম কোনোভাবে মুখ দিয়ে বের করতে চাইল না। সে শুধু ব্যথায় গুঙ্গাতে গুঙ্গাতে বলল, বলবো না, মেরে ফেললেও নাম বলবো না। আহান এবার একটা গভীর শ্বাস নিল। তার হাতঘড়ির দিকে তাকালো। সময় কমে আসছে, তাকে বাড়ি ফিরতে হবে। এই ডেনের পোকার জন্য সে আর সময় নষ্ট করতে পারবে না। আহান টেবিল থেকে সেই চূড়ান্ত ধারালো চপারটা হাতে নিল। সে জাহাঙ্গীরের একদম কাছে এসে তার ডান হাতটা জোর করে টেবিলের উপর চেপে ধরল। জাহাঙ্গীর তখন ভয়ে আর ব্যথায় কাঁপছে। আহান জাহাঙ্গীরের কপালে চপারের ঠান্ডা পিঠটা ঠেকিয়ে বলল, তুই ভাবছিস তুই না বললে আমি জানতে পারবো না? তোর এই আঙ্গুলগুলো দিয়ে তুই বহু মেয়ের জীবন ধ্বংস করেছিস। আজ দেখি এই আঙ্গুল ছাড়া তুই কিভাবে বাঁচিস। না স্যার, আর মারবেন না, জাহাঙ্গীর চিৎকার করে উঠল। কিন্তু আহানের হাত এক চুলো কাঁপল না। সে চপারটা উঁচিয়ে এক কোপে জাহাঙ্গীরের ডান হাতের তর্জনী আঙ্গুলটা শরীর থেকে আলাদা করে দিল। আম্মা গো, মরে গেলাম রে! জাহাঙ্গীরের এক ভয়ঙ্কর পৈশাচিক আর্তনাদে পুরো টর্চার সেল কেঁপে উঠল। কাটা আঙ্গুল থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটে এসে আহানের ফর্সা গালে আর শার্টে পড়ল। কিন্তু আহানের চোখে এক ফোঁটা পলকও পড়ল না। সে চপারের রক্তমাখা ডগাটা জাহাঙ্গীরের চোখের সামনে ধরে বরফ শীতল কণ্ঠে বলল, এটা তো জাস্ট শুরু জাহাঙ্গীর। এরপর একটা একটা করে তোর হাতের সব কটা আঙ্গুল আমি কাটবো। তারপর তোর পায়ের আঙ্গুল। তুই মরবি না, কিন্তু প্রতি সেকেন্ডে মরার জন্য দোয়া করবি। এবার বল, কার নাম জানতে চেয়েছি? জাহাঙ্গীর নিজের কাটা হাতের দিকে তাকিয়ে আর এই নরক যন্ত্রণা সহ্য করতে পারল না। তার সমস্ত অহংকার আর শক্তি এক নিমেষে ভেঙে গুঁড়ো হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে গুঙ্গানো গলায় বলল, বলছি স্যার, বলছি, আর কাটবেন না। এই সব কিছুর পিছনে আছে আছে মিনিস্টার আশরাফ চৌধুরীর বড় ছেলে রাশেদ চৌধুরী। বর্ডারের সব রোড ওর হাতের মুঠোয়। ওই আমাদের ব্যাকআপ দেয় স্যার। নামটা শোনা মাত্রই আহানের চোখ দুটো ছোট হয়ে এলো। রাশেদ চৌধুরী! শহরের সুনামধন্য শিল্পপতির আড়ালে যে এত বড় একটা আন্তর্জাতিক ক্রাইম সিন্ডিকেট চলছে, সেটা সিআইডির সন্দেহের তালিকায় থাকলেও আজ তার অকাট্য প্রমাণ পাওয়া গেল। আহান টেবিল থেকে একটা টিস্যু পেপার নিয়ে গালের রক্ত সযত্নে মুছে ফেলল। চপারটা টেবিলের উপর ছুঁড়ে মেরে পাশে দাঁড়িয়ে থাকা সাব ইন্সপেক্টরকে উদ্দেশ্য করে বলল, জাহাঙ্গীরের জবানবন্দি রেকর্ড কর। ওর কাটা আঙ্গুলে ব্যান্ডেজ বেঁধে লকআপে ঢোকা, আর রাশেদ চৌধুরীর উপর 24 ঘন্টা নজরদারি রাখবি। আমি গ্রিন সিগন্যাল দিলে একবার রেড ডিরেক্ট অ্যারেস্ট। ইয়েস স্যার। অফিসাররা সেলুট দিল। আহান তার জ্যাকেটটা হাতে নিয়ে টর্চার সেল থেকে বের হতে যাবে, ঠিক তখনই তার স্যাটেলাইট ফোনটা আবার তীব্র শব্দে বেজে উঠল। স্ক্রিনে সিআইডি হেডকোয়ার্টারের ইন্টেলিজেন্স উইংয়ের কোড নম্বর ভাসছে। আহান ফোনটা কানে নিতেই ওপাশ থেকে জরুরি কণ্ঠস্বর ভেসে এলো,
স্যার, ইমার্জেন্সি। জাস্ট এখন খবর এসেছে উত্তরার একটা আবাসিক হোটেলের 4 তলা গোপন রুমে একদল আন্তর্জাতিক সন্ত্রাসী আস্তানা গেড়েছে। ওরা আজ রাতেই শহরে বড় কোনো নাশকতার প্ল্যান করছে এবং এই মুহূর্তে বসে ওখানে শক্তিশালী আইডি বোমা তৈরি করছে। ব্যাকআপ ফোর্স অলরেডি রেডি, আপনার লিড লাগবে। খবরটা শোনা মাত্রই আহানের চল শক্ত হয়ে গেল। তার হাত ঘড়িতে তখন সকাল 6টা বাজছে। 11টার মধ্যে বাড়ি ফেরার যে কথা সে নোরাকে দিয়ে এসেছে। দেশের এই চরম বিপদের সামনে সেই সময়টা যেন আর সংকুচিত হয়ে এলো। 1 সেকেন্ডের জন্য তার চোখের সামনে নোরার সেই কাতর মলিন মুখটা ভেসে উঠল। তবে এখনো হাতে বেশ কয়েক ঘন্টা সময় আছে। এই সময়ের মধ্যে সন্ত্রাসীদের খতম করতে হবে। আহান এক মুহূর্ত নষ্ট না করে ফোনের ওপাশে থাকা অফিসারকে নির্দেশ দিল, আই অ্যাম অন মাই ওয়ে। পুরো উত্তরা এলাকা কর্ডন করো। হোটেলের সব গেট ব্লক করো যাতে একটা মাছিও লড়তে না পারে। আমি আধা ঘন্টার মধ্যে স্পটে আসছি। ফোনটা পকেটে পুরে আহান তার জ্যাকেটটা দ্রুত পরে নিল। চেনটা একদম গলা পর্যন্ত আটকে দিল যাতে টর্চার সেলের রক্তের কোনো দাগ বাইরে থেকে দেখা না যায়। ডান হাতের ইনজুরির তীব্র ব্যথাটাকে সে নিজের ইস্পাতকাণ্ঠিত মানসিকতা নিয়ে চেপে রাখল। সে তার গ্লোক 17 পিস্তলটা লোড করে কোমরে গুঁজে নিল। তার চোখের শান্ত ভাবটা কর্পূরের মতো উড়ে গিয়ে সেখানে আবার সেই ভয়ঙ্কর অপারেশনাল অফিসারের তেজ ফিরে এলো। সে দ্রুত পা চালিয়ে হেড অফিসের আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে নিজের স্পেশাল ফোর্স গাড়িতে গিয়ে বসল। গাড়ির সাইরেন আর মোটর অন করে দিয়ে আহান তীব্র গতিতে এক্সিলেটর চেপে ধরল। চাকার চেনা কর্কশ আওয়াজ তুলে গাড়িটা উত্তরা সে আবাসিক হোটেলের দিকে তীরের মতো ছুটে চলল। সকাল তখন ঠিক 6টা। ভোরের আলো পুরোপুরি ভোটের চারপাশ ঝলমলে করলেও মির্জাবাড়ির ভিতরে এক থমথমে গম্ভীর পরিবেশ বিরাজ করছে। ড্রয়িং রুম থেকে শুরু করে ডাইনিং টেবিল, কোথাও কোনো চেনা কলহল নেই। সজীব মির্জা আর শায়লা বেগমও কেমন যেন চুপচাপ। বাড়ির কাজের মানুষগুলোও পা টিপে টিপে অলক্ষ্যে নিজেদের কাজ সারছে। আহানের মাঝরাতের জরুরি মিশন মানেই যে এক চরম অনিশ্চয়তার ঝুঁকি, সেটাই বাড়ির দেওয়ালে দেওয়ালে যেন এক অদৃশ্য ভয়ের চাদর বিছিয়ে দিয়েছে। উপরের নোরার ঘরের পরিবেশটা আরো বেশি থমথমে। নোরার ঘরের মেঝেতে পাশাপাশি 3টা জায়নামাজ বিছানো। মাঝখানের জায়নামাজে হাঁটু গেড়ে বসে আছে নোরা। পরনে একটা সাদা সুতির সালোয়ার কামিজ, মাথায় ওড়নাটা সুন্দর করে জড়ানো। সে কোলে পবিত্র কোরআন শরীফ নিয়ে অত্যন্ত নিপুণ ও শান্ত ভঙ্গিতে মনে মনে তিলাওয়াত করছে। তার ঠোঁট দুটো অনবরত নড়ছে আর চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। সেই জলের প্রতিটি ফোঁটায় মিশে আছে তার স্বামীর জন্য এক ব্যাকুল আকুতি। নোরার ঠিক দুই পাশে বাকি দুটো জায়নামাজে বসে আছে আলো আর রিদিয়া। দুই বোনের হাতে দুটো তসবি। ওরা নিঃশব্দে জায়নামাজে বসে আঙ্গুলের ডগায় তসবি দানা গুনছে, আর প্রতিটি দানা উল্টানোর সাথে সাথে দুরূদ শরীফ পড়ছে। মাঝে মাঝে আলোর চোখ চলে যাচ্ছে দেওয়াল ঘড়ির দিকে। সময় যেন আজ কাঁপছে, গতিতে চলছে, কাচ্চপের গতিতে চলছে। কাঁটার টিকটিক শব্দটা এই নিস্তব্ধ ঘরে আরো বেশি স্পষ্ট শোনা যাচ্ছে। হৃদয় একটা দীর্ঘশ্বাস ফেলে আলোকে ফিসফিস করে বলল, আপু, এখন তো মাত্র 6টা বাজে। ভাইয়া তো বলছিল 11টার মধ্যে ফিরবে, তাই না? এখন অনেক সময় বাকি। আলো তসবির দ্বারা হাতটা শক্ত করে হৃদয়ের হাত চেপে ধরল। সে নোরার দিকে একবার তাকালো। নোরা তখনও কোরআন তিলাওয়াতে মগ্ন। আলো নিচু স্বরে হৃদিয়াকে আশ্বস্ত করে বলল, তুই একদম চিন্তা করিস না, ভাইয়া নিজের দেওয়া কথা কখনো খেলাপ করে না। 11টা বাজার আগেই দেখিস ভাইয়া সদর দরজায় এসে দাঁড়াবে। তুই মন দিয়ে তসবিহ গণ আর দোয়া কর। নোরা ওদের ফিসফাসানি শুনতে পেলেও চোখ তুলল না। তার বুকটা এক অজানা আশঙ্কায় দুরু দুরু কাঁপছে। তার যাওয়ার আগে বউ পাখির ডাক আর ঠোঁটের নরম পরশটা নোরার মগজে এক নাগাড়ে ঘুরপাক খাচ্ছে। সে প্রতিটি সেকেন্ড, প্রতিটি প্রহর গুনছে শুধু তার সেই কঠিন, গম্ভীর কিন্তু অন্তরে ভালোবাসায় ভরপুর মানুষটায় অক্ষত শরীরে এই ঘরে ফিরে আসার জন্য। উত্তরা সেই আবাসিক হোটেলের সামনে এখন থমথমে উত্তেজনা। হোটেলের চারপাশ সিআইডির কর্ডন লাইনে ঘেরা।
গাড়ি থেকে নেমে আহান তার সাব ইন্সপেক্টর রনি আর কনস্টেবল তুহিনকে নিয়ে ফ্রন্ট লাইনে পজিশন নিল। তার বাম হাতে শক্ত করে ধরা গ্লোক পিস্তল। আহান ইশারায় সংকেত দিতেই স্পেশাল ফোর্সের টিমটা হোটেলের পিছনের পকেট গেট দিয়ে ভেতরে ঢুকলো। চারতলার 404 নম্বর রুমের সামনে পৌঁছাতেই ভিতর থেকে তীব্র বারুদের গন্ধ আর ফিসফিসানির আওয়াজ পাওয়া গেল। কোনো সুযোগ না দিয়ে আহার নিজের লাথি দিয়ে রুমের ভারী দরজাটা ভেঙে ভিতরে ঢুকলো। কিন্তু ভিতরে থাকা সন্ত্রাসীরা আগে থেকেই উৎপেতে ছিল। দরজা ভাঙার সাথে সাথে ভিতর থেকে একে 47-এর ঝাঁঝরা করা অনবরত গুলি ছুটে আসতে লাগলো। পুরো করিডর আর রুমের ভিতরটা মুহূর্তে নরককুণ্ডে পরিণত হলো। দুই পক্ষ থেকেই তীব্র গোলাগুলি শুরু হয়ে গেল। আহান একটা দেওয়ালের পিলারের আড়ালে কভার দিয়ে বাম হাত দিয়েই নিখুঁত নিশানা তাক করে পরপর 3 রাউন্ড গুলি চালালো। তার গুলিতে সামনের দুজন সন্ত্রাসী বুক চেপে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু সন্ত্রাসীদের দিক থেকে ধেয়ে আসা গুলির গতি ছিল প্রচণ্ড বেশি। আচমকা একটা ভারী বুলেটের ঝাঁজ এসে বিঁধল আহানের ডান পাশে থাকা তারই টিম মেম্বার রনির বুকে। স্যার বলে একটা আর্তনাদ করে রনি মাটিতে পড়ে গেল। তার ঠিক পর মুহূর্তেই অন্য পাশ থেকে ধেয়ে আসা আর একটা বুলেট তুহিনের গলায় এসে লাগলো। তুহিন ছিটকে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গেল। তার গলা দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটে এলো। চোখের সামনে নিজের দলের দুজন সশস্ত্র অফিসারকে এভাবে গুলি খেয়ে মারা যেতে দেখে আহানের মাথায় রক্ত 1 সেকেন্ডে চড়ে গেল। তার চোখ দুটো রাগে ও হিংস্রতায় লাল হয়ে উঠল। নিজের দলের ভাইদের এই মৃত্যু সে কোনোভাবেই মেনে নিতে পারল না। আহান আর কোনো কভারের তোয়াক্কা করল না। সে বাঘের মতো গর্জন করে পিলারের আড়াল থেকে বের হয়ে এলো। তার বাম হাতের পিস্তল অনবরত কাঁপতে লাগলো এবং প্রতিটি গুলি গিয়ে বিঁধল বাকি সন্ত্রাসীদের কপালে আর বুকে। তার এই রুদ্রমূর্তি দেখে ভিতরের বাকি দুজন সন্ত্রাসী ভয়ে অস্ত্র ফেলে হাত তুলে দিল। 4টা সন্ত্রাসীর লাশ আর মাঝখানে পড়ে আছে রনি আর তুহিনের নিথর দেহ। আহান দ্রুত এগিয়ে গিয়ে রনি আর তুহিনের পালস চেক করলো। কিন্তু ততক্ষণে সব শেষ। ওরা দেশের জন্য শহীদ হয়ে গেছে। আহানের চল শক্ত হয়ে এলো। সে নিজের চোখের জল চেপে ধরে বাকি অফিসারদের বলল, লাশ দুটো সসম্মানে হেডকোয়ার্টারে নিয়ে যাও। আর এই কুত্তার বাচ্চাদের এখনই প্রিজন ভ্যানে তোলো। সন্ত্রাসীদের বোমা তৈরির সব সরঞ্জাম সিজ করা হলো। মিশন শেষ হতে হতে ঘড়িতে তখন সকাল 8টা বেজে উঠল। চলবে গল্প বিয়ের বন্ধনে আবদ্ধ। গল্পের দ্বিতীয় অংশ লেখা নোরা ফাতেহা।